আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন তার আরো একটা ইঙ্গিত দিলেন। আজকে এই সময়ের অনলাইন ভার্সানে অনমিত্র একটা সাক্ষাৎকার দিয়েছে ইমেল মারফত। সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো অবসর টবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা সব বিষয়ে খোলামেলা সবিস্তার কথা বলেছেন শেখ মুজিব কন্যা। আজ তার প্রথম পর্ব। সেখানে এক জায়গায় উনি বলছেন যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের শেষ দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই। খুব সত্যি কথা বলেছেন উনি। বরাবরই একটাই কথা বলছেন যে যখন আওয়ামী লীগ পরিবারের সমস্ত তার সমর্থক সন্তানের মতো তারা যখন এই দুঃসময়ে কঠিন সময় পার করছেন তখন তিনি ভারতে সুস্থির থাকতে পারছেন না। আমি বারবার আপনাদের বলেছি তিনি অস্থির হয়ে উঠেছেন, দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। ভারত সরকারও তাই আর দেরি করতে চাইছে না। তিনি বারবার একই রিকোয়েস্ট করছেন যে আমি একাই ফিরতে চাই, আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু ভারত সরকার যতক্ষণ না সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুরোধ করেছেন আপনি দয়া করে শান্ত হন, আপনার দেশে ফেরার ব্যবস্থা আমরা খুব শিগগিরই করছি, আমাদের ওপরে ভরসা রাখুন। তাই উনি ভারতে রয়েছেন, কিন্তু তার অস্থিরতা এতটুকু কমেনি, যেটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে আগে বলেছি। এখন তো ধরুন আপনার যখন জার্নির টাইম যখন এগিয়ে আসবে তখন দেখবেন আপনার কত তাড়াতাড়ি আপনি প্লেন ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনার একটা হুড়োহুড়ি থাকে মনের মধ্যে। এখন শেখ হাসিনার ভেতরে তো একটা ঝড় চলছে, কখন তিনি দেশে ফিরবেন, কখন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমি আপনাদের যে বারবার বলি যে আমার স্থির বিশ্বাস এবং তার কথাবার্তায় যেটা আমি ধরতে পেরেছি যে উনি খুব শিগগিরই ঘোষণা দেবেন, খুব শীঘ্রই। আপনাদের একটা অকল্পনীয় ভাবে আপনাদের কাছে হাজির হবে সেই সুসংবাদটা যে কবে তিনি দেশে ফিরবেন। এখন দেশে ফেরার সমস্ত কলকাঠিগুলো নাড়া হচ্ছে। যদি তাকে দেশে ফেরানো হয় এই পরিস্থিতিতে, দেখুন একটা কথা ঠিক যে আওয়ামী লীগ কর্মীরা এখন যে মাঠে নেমে গিয়েছে তাতে ভারত অনেকটা এতে আছে, নিশ্চিন্ত হয়ে আছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ কর্মীরা একটা সময় ঠেলা খেতে খেতে বিড়ালকে যখন আমি দেয়ালে কোণে ঠেলে দেবেন তখন বিড়াল দেখবেন ছিটকে লাফিয়ে এসে আপনার গলার টুটি কামড়ে ধরবে। এখন আওয়ামী লীগ কর্মীদের হচ্ছে ওই অবস্থা। সবই তো হারিয়েছি, আর কত মারবি, আর কত জেলে পড়বি। এবার হচ্ছে পাল্টা আক্রমণ। যেখানে যেখানে যাচ্ছে এই বিএনপির ছাত্র শাখা, তারপরে এই যে আমাদের বদমাইশগুলো ল্যাজ বিশিষ্ট তাদের সমস্ত সদস্য অর্ধেক তো ছেড়ে পালিয়ে গেছে, যে কটা এখন অবশিষ্ট আছে প্রচুর মারধর খাচ্ছে, পুলিশও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এখন আশ্বস্ত ভারত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগ কর্মীরাই
হয়তো শেখ হাসিনাকে নিশ্চিন্তে বাঁচিয়ে রেখে দেবে। কিন্তু ভারত কোনো রকম চান্স নিচ্ছে না, একটা সহজতম রুট একটা খুঁজে তাকে যথাসময়ে ফেরানোর চেষ্টা করছে। এ বিষয়ে একটা খবর আছে, কিন্তু এখনই বলার মতো নয়, 2-4 দিন বাদে আমি বলবো, কারণ এখনো খবরটা মানে কতটা সঠিক কতটা বেঠিক আমি জানি না। এখন দুম করে একটা কথা বলে দেবো, তারপরে দেখা যাবে যে সেটা সঠিক হলো না, তখন আপনারাই আমাকে 10 বার ওই 24 সালের 27শে মার্চের মতো অবস্থা হবে। তো আমি সেই মানে এর মধ্যে যাব না, মানে বিতর্কের মধ্যে যাব না, তাই আমি ওই খবরটার মধ্যে ঢুকছি না। কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, যদি হয় 3-4 দিনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে পত্রিকা আজকে একটা পর্ব বেরিয়েছে, আগামীকাল আর একটা পর্ব বেরোবে। এই পর্বে দেশে ফেরার কথা তিনি কিছু বলেননি। উনি বলেছেন আমি দেশে ফিরব এবং আমার কর্মীদের পাশে আমি দাঁড়াবো। আমার বাবা এটা শিখিয়ে গেছিলেন। আর শেখ হাসিনা ভয় পাওয়ার মতো নেত্রী নন। তিনি কিন্তু এখানে বসে সমস্ত কিছু তিনি প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস রেডি করে ফেলেছেন। তার মানে দলে কি হবে না হবে সমস্ত কিছু তার কিন্তু একদম রেডি করা আছে। তিনি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন লোককে দিয়ে কাজ করাচ্ছে। তার বিশ্বস্ত লোকজনের অভাব কিন্তু দেশের মধ্যে নেই, কম নেই। দেশের মধ্যে প্রচুর বিশ্বস্ত লোক আছে, তারা প্রতিদিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করতে হবে এবং এতক্ষণের মধ্যে আমায় জানাতে হবে। তারা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজটিও করছেন এবং সময় মতো তারা জানিয়েও দিচ্ছেন। উনি আবার সেগুলো লিখে রাখছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন উনি দেশে ফিরবেন, তখন কাকে দলে রাখবেন কাকে দলে রাখবেন না, নির্বাচনে ফের যাবেন কি নির্বাচনে যাবেন না, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আর এই যারা আজকে গদিতে বসে আছে, আমি বলেছি না আগামী 2 মাস, এই 2 মাসের মধ্যে সব কটা পালাবে। এখন তো পালানোর হিড়ি করেছে, আরো 6 জন বোধহয় পালাচ্ছে যা শুনলাম। দেখবেন পালাবার সব হিড়ি করবে, তারপর দেখবেন দু করে সমস্ত পালাচ্ছে। এটা সব বিভিন্ন জায়গায়। ওই যে আমরা 26 অক্ষর সে নাকি বলেছে যে আমি 500 কোটি না 5000 কোটি টাকা নিজ শ্রমে করেছি, আয় করেছি, কোনো 2 নম্বরই করিনি। সারা তোর তো বিহার চাকরি হওয়ার যোগ্যতা নেই, তুই 5000 কোটিকে 500 কোটি তুই মানে কষ্টার্জিত ধন তোর হলো কি করে? কোথায় কষ্টটা করলি? চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ করিসনি। এরকম সারা দেশ লুটেছে, এরকম কয়েকশো আছে। মানে বড় বড় মাথাগুলো, ছোট ছোট মাথাগুলো ছেড়ে দিন, বড় বড় মাথাগুলো, সেগুলো যেন পালাতে না পারে। আপনারা এয়ারপোর্টের দিকে নজর দিন, আপনারা আরো বেশি করে সংঘবদ্ধ হন এবং দেশটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সংঘবদ্ধ হলেই দেখবেন শেখ হাসিনা ভারতেরও তোয়াক্কা করবেন না, উনি নিজস্ব প্লেন করে উনি বেরিয়ে যাবেন। আর নইলে ভারতবর্ষকে এমন চাপ দেবেন, মোদি বাধ্য হয়ে ওনাকে প্লেন দিয়ে দেবেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য। তার আগে সেনাবাহিনীকে যা টাইট দেওয়ার, আমাদের সেনাবাহিনীর প্রধান ভূপেন্দ্র ত্রিবেদী টাইট মেরে দেবেন, যাতে ওনার সুরক্ষা যাতে অসুবিধে না হয়। কিন্তু আপনারা যেভাবে জোট বাঁধছেন সেভাবে জোট বেঁধে যান, তাহলে পরে আপনারাই একমাত্র পারেন তার মানে প্রত্যার্পণ মানে ত্বরান্বিত করতে। সেই লক্ষ্যেই আপনারা এগোন। আপনারা খুব ভালো কাজ করছেন এবং উনি খুশি, ভীষণ রকম খুশি। আমি আপনাদের বলছি উনি ভীষণ রকম খুশি আপনারা যেভাবে কাজ করছেন। সবাই ভালো থাকবে। শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, বারবার বলেছি, আপনার চ্যানেলে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা একটা দৈত্য। সেই দৈত্যকে আপনি পতলে বন্দি করতে চাইলে হবে? বরং বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে নাই, এটার জন্যই আমি চিন্তিত।
তারা মিছিল করতেছে এই জন্য আমি চিন্তিত না, এখনো যে সরকার উল্টে ফেলে নাই সেই জন্য আমি চিন্তিত, এখনো যে গাজীপুর থেকে শুরু করে জয়দেবপুর হয়ে ময়মনসিংহ ত্রিশাল হয়ে গফরগাঁও হয়ে ময়মনসিংহ হয়ে পিয়ারপুর, নরেন্দ্রী, নান্দিনা, জামালপুর, ভাটারা, বাউসি হয়ে সরিষাবাড়ি হয়ে জগন্নাথগঞ্জ ঘাটে রেল লাইন যে উঠে ফেলেন, তুলে বঙ্গোপসাগরে ফেলে দেয় নাই বা যমুনা নদীতে ফেলে দেয় নাই, এই জন্য আমি চিন্তিত আছি। মিছিল, বরং এই মিছিল তো আমার কাছে কোনো মিছিলই না, এটা তো কিছুই না। এখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করে আর কয়েকদিন পরে দেখবেন। তারা এখনো নির্দেশ পায়নি। শুধুমাত্র 2জন এমপি বলেছেন, এমপি বাহার ভাই বলেছেন যে আমার নেতা কর্মীদের আজকে থেকে যদি কিছু হয় মনে রাখবা, সব মনে রাখবা, মনে মনে হিসাব করবা। তারপরে মিছিল শুরু। আবার একজনে কে যেন বলেছে তার এলাকার যদি আওয়ামী লীগের নেতাদের কিছু হয় তিনি দেখে নেবেন। মিছিল শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক, হয়ে যাবে। এই মুহূর্তে শুধু নেতৃত্বের দ্বন্দ্ব অথবা নেতৃত্ব সিদ্ধান্ত আসেন না কি করবেন। আমি বলেছি তো যে জননেত্রী শেখ হাসিনা যেদিন শুধু লাইভ ভিডিও কলে আসবেন, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে। আপনি লিখে রাখেন। এই সমস্ত আমার ভাবির পোলা তো দূরের কথা, এগুলো তো ফেইসা বুঝেন, আমরা পাটের অবশিষ্টাংশকে ফেইসা বলি, মানে যা পাটের গার্বেজ যেটা এটা ফেইসা বলি, যার কোনো ভ্যালু নাই, বাতাসে ফুদিলে উড়ে যায়, এটা হলো ফেইসা। এই ভাবির পোলারা তো ফেইসা। ওই বিএনপি জামাত পানের জলে ভেসে চলে যাবে বঙ্গোপসাগরে, দেখতে পারবেন। অনেকে আমার কাছে এই কথাগুলো মনে নাও হইতে পারে, বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু দেখতে পারবেন আপনি। এমনকি কিছু আওয়ামী লীগের লোকও বিশ্বাস নাও করতে পারে। আপনি দেখতে পারবেন যে গাজীপুর থেকে কিভাবে রেল লাইন উঠানো শুরু হয় আর সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়, দেখতে পারবেন। এখনই তারা পারে, নির্দেশের অপেক্ষায় বসে আছে। আমার সরিষাবাড়ির কথা বললাম আপনাকে, আমাদের সরিষাবাড়ি যেদিন নির্দেশ দিবে জননেত্রী শেখ হাসিনা, আর জামালপুরে আওয়ামী লীগের যারা অভিভাবক মনে করে মির্জা আজম এমপি, সাবেক এমপি এবং মন্ত্রী, যেদিন বলবেন যে মাঠে নামো, থাকবে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট থেকে। আবার জাহাঙ্গীর যেদিন বলবে, আপনার আজমতুল্লাহ স্যার যেদিন বলবে গাজীপুরে, যেদিন জাহাঙ্গীর বলবে, মেয়র জাহাঙ্গীর যেদিন বলবে, গাজীপুরে টিকতে পারবেন? ময়মনসিংহ থাকবে, গফরগাঁও থাকবে, রাস্তাতে যাইতে পারবে সেনাবাহিনী, পুলিশ তো হাসিয়াবি না, পুলিশের কথা বাদ। পুলিশ তো আওয়ামী লীগকে কোনোদিন আর বাধা দিবে না, আমরা যত কথাই বলেন। রইল বাকি সেনাবাহিনী, বেড়াকে পালায়, ওই যে কুকুর যেমন লেঙ্গুর নিচে দিয়া পালায় যায়, সেনাবাহিনী পালায় বেড়াকে ফিরে যাবে। আর মোল্লারা মসজিদে গিয়ে বসে থাকবে, ইয়ানাপসি শুরু করে দিবে। সেই দিন আসতেছে সামনে। মোল্লার মিলিটারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, এই দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এগুলোর হিসাব নিকাশ হবে। এগুলো মিছিল কিছুই না, এগুলো কিচ্ছু না। আওয়ামী লীগের মানে 1,00,000 ভাগের 1 ভাগও তারা শুরু করে না, এটা কোনো কিছু মিছিলের মধ্যেই করে না। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যদি মুস্তফা ফিরোজের পরামর্শে আসতে হয়, তাতে ওই আওয়ামী লীগের না ফিরে আসাই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই ফিরোজ মিরোজ নাট বল্টুর কথায় যদি আসতে হয়, ওই কোথাকার কোন ফিরোজ বিরোজ কি নাম টাম বলতেছেন, আর 2-4 জন সাংবাদিক আরো লম্বা লম্বা কথা, এদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে যদি আসতে, তো বাংলাদেশ আওয়ামী লীগ আত্মহত্যা করতে হবে গলায় দড়ি দিয়ে। এদের কথা আওয়ামী লীগ চলবে? আওয়ামী লীগ কিভাবে আসবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ কিভাবে আসবে? জনগণ সিদ্ধান্ত। রিফাইন্ড মানে কি বুঝায় তারা? রিফাইন্ড বলতে কি বুঝায়? পরিষ্কার করে বলুক। অন্য কথা বলে কেন? কাশে কেন? গলা কেসে পরিষ্কার করে বলুক, তারপরে জবাব দেবো আমরা। ওই সমস্ত ফিরোজ মিরোজদের দালালি করতে না করেন, ওই টাকলা মাকলাদের দালালি করতে না করেন। ফরিদ ভাই, এই যে ওই যে বলছিলাম শুরুতে যে শেখ হাসিনা আসার একটা কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন অনেকটা এরকম, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা ওদের অঙ্গ সংগঠনগুলোর ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য তো আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে তাদের মিছিলগুলো যে বড় হচ্ছে, এর কারণ কি? শেখ হাসিনা আসলে তারা কিভাবে রিসিভ করবে, সেই মহড়া কিনা? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে সেই মহড়া। শুধু শেখ হাসিনার আগমনের মহড়া না, এই মহড়া হচ্ছে ৭২-এর সংবিধান বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে জয় বাংলা বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা ৩২ নম্বর ভেঙেছে তাদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা বাংলাদেশটাকে মানতে চায় না তাদের বিরুদ্ধে সতর্কবার্তা।
শেখ হাসিনাকে তো শুধু আওয়ামী লীগ না, তো আমি কি বলেছিলাম আপনাকে? আমি প্রথম বলেছিলাম কিন্তু বাংলাদেশে, আমি বলেছিলাম যে বাংলাদেশে এত বড় জমায়েত হবে যে কেউ কল্পনাই করে নাই কোনোদিন। আমি 50-60 লাখের কথা বলেছিলাম, মানুষ তখন বিশ্বাস করে না। এখন কেউ 1 কোটি 2 কোটি 3 কোটি হবে বলতেছে। আরো ভালো, বাংলাদেশের এই টঙ্গী ইজতেমা ময়দানে জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে 3 দিন। বলে দিলাম আবার 3 দিন। অনেক আওয়ামী লীগের লোক আমার সাথে ফোনে কথা বলে হাসে, ভাই 3 দিন কেন হবে? আপনি কেন 3 দিন বলেন? কারণ এত মানুষ হবে যে রাস্তা ব্লক হয়ে যাবে, যে আপনি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবেন না। এখন বলুন তো, হেলিকপ্টার নিয়ে চলে যাবেন না? যদি হেলিকপ্টার নিয়ে যান জনরোষ সৃষ্টি হবে। উল্টো, আমরা শেখ হাসিনাকে দেখতে আসছি। আমাদের জামালপুর জেলা থেকেই তো 4-5 লক্ষ লোক আসবে, একটা জেলার কথা বললাম শুধু। আর আমার ডাকেই তো 5-10 হাজার চলে আসবে। আমি তো আওয়ামী লীগের কেউ না। এক জামালপুর থেকে তো আমার কথা 5,000 আসবে, আর আওয়ামী লীগের নেতাদের কথা 4-5 লক্ষ আসবে। এক আমার অনুরোধেই তো শেখ হাসিনাকে দেখার জন্য সারা বাংলাদেশে কত হাজার আসবে দেখতে পারবেন। তাহলে আওয়ামী লীগের নেতাটাকে কি হবে কল্পনা করতে পারবেন? কল্পনাই করতে পারবেন না। এরা তো, আমি আসলে না 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য এখন আমার গবেষণায় যারা 5ই আগস্ট ঘটিয়েছে, যে সংগঠন, যে দেশ, যে সকল গোয়েন্দা সংস্থা এটা ঘটিয়েছে, তারা এখন কিন্তু হতাশ। তারা জানে যে শেখ হাসিনার প্রত্যয়টি কি করলো তারা। বরং আওয়ামী লীগকে যদি আর 5 বছর থাকতে দিত, যেমন 15 বছর তৃণমূল ছিল, তৃণমূলকে স্বাভাবিকভাবে যেতে দিয়েছে। তৃণমূল কিন্তু ব্যানিশ ভারতে। আজকে তো শুনেছেন যে তৃণমূল আরো 20 জন দল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তাদের দলে ভাঙন, সর্বশেষ ভাঙন সৃষ্টি হয়ে গেছে। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে আর 5 বছর থাকতে দিলে এই আওয়ামী লীগের কপালে শনি, রবি, সোম, মঙ্গল, এখন তো শুধু শনি আর মঙ্গল শুরু হয়েছে, তখন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সব শুরু হয়েছে। আওয়ামী লীগের ধ্বংস হয়ে যেত আওয়ামী লীগ আর 5 বছর থাকলে। যারা, হ্যাঁ, এর মূল্য দিতে হয়েছে ছাত্রলীগকে অনেক, এর মূল্য দিতে হলো আওয়ামী লীগকে অনেক, এর মূল্য অনেক মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে অনেক মূল্য দিতে হলো, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টিকে গেল। যারা যে 4-5টা দেশ এই বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ করলো, যে আশা সেটা বুমেরাং হয়ে গেছে। তারা কল্পনাই করতে পারে না যে এখন শেখ হাসিনা কত জনপ্রিয়। তারা এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কত জনপ্রিয়। চাপা যতই মারুক, এই মুহূর্তে সেনাবাহিনী বেরাকে যাওয়ার পরেই খেলাটা দেখতে পারবে। দুধ কা দুধ, পানি কা পানি হো যায়গা। শুধু সেনা ওয়াকার সাহেবকে যাইতে দেন। ওই যে বলছে না, একবার কয় জুনে যাবে, আরেকবার কয় অমুক তারিখে যাবে, কিচ্ছু না, বদমাইশ। তবে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ফিরে না যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই দেশের জনগণ ফুঁসে উঠবে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাই না, রাজাকার আলবদরদের পক্ষে তারা তো আর ফুসবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের মানুষ ফুসে উঠবে সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে যদি তারা ফিরে না যায়। ব্যারাকে দেখতে পারবেন খেলা জমে যাবে আরো। আর এটা শুধু রিহার্সেল না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিহার্সেল করতে হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটাই এমন, যারা এদের রাজনীতিটাই এমন, এদের রিহার্সেল করার কিছুই নেই, মহড়ার দরকার নেই। এদের রাজনৈতিক ইতিহাসটাই আলাদা। আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে কার জন্যে? স্বাধীনতা বিরোধীদের জন্য। আওয়ামী লীগকে ফিরতে হবে ভয়ঙ্কর রূপে কার জন্য? মৌলবাদী শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগকে ফিরতে হবে কার জন্য ভয়ঙ্কর রূপে? যারা এই বাংলাদেশটাকে চায় না। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মেহনতি মানুষের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, আমার ভাবির পোলাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে তাদের 10 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে, 7 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে। ছাত্রলীগ করার অপরাধে তার মা, বোন, খালা, ভাগ্নি, কন্যাকে ধর্ষণ করা হয়েছে। আওয়ামী লীগ করার কারণে তার সন্তানকে পেটানো হয়েছে। এগুলো বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভুলবে না কখনো। আপনি এই দেশে 32 নম্বর বাড়িটা ভেঙে ফেলেছেন, এই দেশের ভাস্কর্য আপনি ভেঙে ফেলেছেন, গুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের জনগণ এটা ভালো চোখে দেখে নাই। বরং 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে পর হয়ে গেছে। আমি তার প্রমাণ আর ব্যাখ্যা করলাম না আপনাকে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ না, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেগে উঠতেছে,
সাধারণ জনগণ জেগে উঠতেছে, কারণ যারা আইনের শাসন পাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। ভাই, একটা দেশের যদি ব্যবসায় টিকে না থাকে, সেই দেশে মানুষ কি করে খাবে? কারণ আপনার মিষ্টি কথায় তো আর চিরা ভিজবে না ভাই। চিরা ভিজতে পানি দিতে হবে, জল দিতে হবে। নদীর পানি দেন, কুয়ার পানি দেন, আর বৃষ্টির পানি দেন, আর মোটরের তোলা পানি দেন। আর সমুদ্রের পানি দিলে তো আর খাওয়া যাবে না, বৃষ্টি পানি আপনাকে দিতে হবে। মুখে তো আর চিরা ভিজবে না। এই যে দেখেন, বাংলাদেশি মানুষ সে বিনিয়োগ করতেছে ভারতে, এটা তো এইখানে হওয়ার কথা ছিল ভাই। ভাই আরেকটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক খবরে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে বাংলাদেশে বাই ফোর্স করে শ্রম আদায় করা হয়, সেই শ্রমের যে উৎপাদন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা। এখন তারা এই অপরাধের জন্য বাংলাদেশকে আরো 12% ট্যাক্স ধার্য করবে। মানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? আর একদিকে বাণিজ্য চুক্তি করে তো সব দিয়েই দিল, তার উপরে আবার মরার উপরে খাড়ার ঘা কেন? শুনেন, অনেক আগে, তখন সাদা কালো টেলিভিশন, না সাদা কালো না, বোধহয় রঙিন আসছে, মানে অনেক আগের কথা। ওই যে ইরাকের সাথে রঙিন টিভি আসলেও সাদা কালো তখনও চলে। যাই হোক, সম্ভবত সেটা কত সালটা আমার মনে নাই। টিভিতে, ভারতীয় টিভিতে দেখেছিলাম। তখন আমি ভারতে থাকি। মধ্যপ্রাচ্যে কোনো একটা যুদ্ধ হচ্ছিল, তখন ভারতীয় নেতারা জিজ্ঞেস করেছিল যে যেখানেই তেল সেখানে কেন আমেরিকা যায়। তখন আমেরিকার নেতারা বলছিল তেল থাকলেই তো আমরা যাব, তেলের উপরে আমেরিকার হক আছে। টিভিতে লাইভ এটা বলতেছে, তখন লাইভ না, তোমার রেকর্ডে বলতেছে। তখন ভারতের ওই নেতা বলে, যাক আমরা বেঁচে গেছি, আমাদের ভারতে তেল নেই, তার মানে আমেরিকা ভারতে তেলের আক্রমণ করবে না। আর আপনার মনে থাকার কথা, কে যেন এটা বলেছে, আমেরিকান লোকই প্রথমে বলেছিল এই কথা, নামটা ভুলে গেছে। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না, এটা তো প্রচলিত, সবাই জানে। যারা মনে করেছিল আমেরিকার সাথে চুক্তি করে ক্ষমতায় থাকবো, অতনালি আদেশের না। আমেরিকা তার স্বার্থের জন্যই যুদ্ধ করে, আমেরিকা তার স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ করে, আমেরিকা তার স্বার্থেই বন্ধুত্ব করে, আমেরিকা তার স্বার্থেই শত্রুতা করে, সবকিছু তার স্বার্থে। সেই জন্য আমি আমেরিকাকে স্যালুট করি, কারণ তারা নিজের দেশের ব্যাপারে তারা যে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো কিছুর তোয়াক্কা করে নিজের লাভে। আমেরিকা তার যদি লাভ হয় আপনার সাথে শত্রুতা করতে, আমেরিকা তাই করবে। আমেরিকার যদি লাভ হয় আপনার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে তাই করবে, দুটোই করবে। কিন্তু তার দেশের লাভ থাকে, আমেরিকা তার দেশের জন্য ভালো, আপনি যতই তারে গালি দেন। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা পাগল বলেন, দেখেন না আপনি, সে পাগলের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, আপনি কুরবানি দেওয়ার মুরুদে আপনারা কুলাইল না। এই আমেরিকা শুধু এখন না তো, আপনার মনে আছে আওয়ামী লীগের আমলে যে গার্মেন্টসের গেট ধাক্কা ধাক্কি করে যে মারা গেল অনেক শ্রমিক, মনে আছে আপনার? বিল্ডিং ভেঙে পড়লো রানা প্লাজা। তখন পোপ কি বলেছিলেন মনে আছে? যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা হচ্ছে দাস, আধুনিক দাস। তখনই তো গার্মেন্টসের ব্যবসা বন্ধ হয়ে, তখন থেকে শুরু হয়েছে বন্ধ হওয়া, আর এখন তো লাটে উঠে গেছে। আজকে শুনেছেন তো একে আজাদ সাহেবের কথা, উনি 10,000 কর্মী ছাঁটাই করবে। গাজীপুরে গার্মেন্টসে এসে দেখে 2,000 লোকের চাকরি নাই। তার উপরে এটা তো সত্য, এই দেশে গার্মেন্টসের কর্মীদের যে পরিশ্রম করায়, বাংলাদেশে 2টা পেশার মানুষকে মানে আধুনিক দাস হিসেবে খাটানো। একটা হলো যারা বাড়িতে কাজের মহিলা রাখে, বিশেষ করে শহরে। গ্রামের কাজের বুয়া হইলে চলে যায়, কিন্তু শহরে এরা বন্দি করে রাখে, গৃহবন্দী। ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, নরসিংদী, নারায়ণগঞ্জ, এরকম মোটামুটি রাজধানী শহর বা বাণিজ্যিক রাজধানী শহর, বড় বড় শহরে, ছোট বড় শহরে কাজের মহিলা যারা রাখে বা কাজের শিশু, এদেরকে দাস হিসেবে খাটানো হয়। একেবারেই দাসের জীবন তাদের। আর হচ্ছে যারা গার্মেন্টসের চাকরি করে, আমি গার্মেন্টসে যারা চাকরি করে তাদের সাথে আমি নারী এবং পুরুষ, তরুণ তরুণী, মধ্যবয়সী, কম বয়সী, বেশি বয়সী, সবার সাথে কথা বলেছি। আপনি বিশ্বাস করেন, এই গার্মেন্টসে যারা চাকরি করে এদের জীবন যে কত করুণ। এরা পেশাব করার সময় পায় না, এদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে জানেই না। এই মেয়েদের ইউরিন ক্যান্সার হয়ে গেছে, আর ইউরিন ক্যান্সার কি এরা বুঝেই না। এদের 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 মেডিকেল চেক করেন, এদের ব্লাড টেস্ট করেন, এদের আপনি মেডিকেল টেস্ট করেন, সব ধরা পড়বে এদের শরীর কত অপুষ্টিতে ভোগে। একটা মানুষ সেই ভোর থেকে রাতের 8টা পর্যন্ত কাজ করে, কল্পনা করতে পারেন খায় কখন, চলে কখন,
যায় কখন, কি করে না করে নিজেই জানে না। তাদের দাম্পত্য জীবন রক্ষা করার মতো সময় নেই, তাদের যৌন জীবন নাই, তাদের পশুর মতো তারা থাকে, খোয়ারে থাকার মতো। পশুকেও ভাই সকাল থেকে কাজ করায়, বিকেলে ছেড়ে দেয়, কিন্তু এদের সকাল থেকে শুরু করে রাত 8টা 10টা পর্যন্ত। তারপরও কত গালি, কত বেজ্জতি, ধর্ষণ, অপমান, অপদস্থ, এটা তো হিসেবে। এমনকি মোল্লারাও তো তাদের বলে যে এরা বেবিছে, এরা নাকি খারাপ মহিলা, গালি দেয় মোল্লারা। দেখেছেন আপনারা যে গার্মেন্টসে যারা করে এরা বেশ্যা, আবার তাদের কাছে টাকা নিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। মসজিদের হুজুরের ইমামের, হাফেজের ইমামে যারা মাদ্রাসায় মসজিদে তাদের বেতন হয় এদের টাকা দিয়ে, এদের আবার গালিও দেয়। আর গার্মেন্টস কেন, আজকাল তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশ্যা বলে গালি দেয় জামাতের নেতারা, মৌলবীরা। যাক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে যে আমেরিকা যেটা বলেছে এটা তো সত্যই বলেছে, এই দেশে গার্মেন্টস শ্রমিকেরা তো দাস, তাদের উপর আপনি, এটা তো অমানবিক, এটা মেনে নেওয়া যায় না। আস্তে আস্তে এই কৌশলগুলো তারা নেবে। আপনি যত আমেরিকার সাথে চুক্তি করেই যদি শুনেন, বাস পাখি আর কবুতরের কোনোদিন চুক্তি হয় না, হতে পারে না। বাস পাখির সাথে বাস পাখির চুক্তি হইতে পারে, কবুতরের সাথে কবুতরের চুক্তি হইতে পারে, মন্ডল আর কামলার কোনোদিন চুক্তি হইতে পারে না। মন্ডল আর কামলা যদি চুক্তি করে, কামলার লস হবে। শক্তিমান আর দুর্বল যদি চুক্তি করে, শক্তিমানেরই লাভ হবে, কোনোদিনই দুর্বলের লাভ হয় না। এই যে বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে, মির্জাফরকে তো বসিয়েছিল ক্ষমতায়, মির্জাফর হয়তো ক্ষমতা পেয়েছিল, কিন্তু কতদিন ছিল, কত মাস ছিল, তারপর ক্ষমতা কিন্তু ব্রিটিশের হাতে চলে যায়। আপনি যতই চুক্তি করেন আপনি হারবেন। তো আমাদের এই চুক্তি আমাদের ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি এই কথা সত্য, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আধুনিক দাস, এদেরকে যেভাবে শোষণ করা হয়, শ্রমের শোষণ, এটা ভয়ঙ্কর, এটা বন্ধ হওয়া উচিত। শেখ হাসিনার তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মিডিয়া ন্যারেটিভ শুরু হয়ে গেছে। চিহ্নিত যে সকল মিডিয়া সবসময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী সংবাদ পরিবেশন করা সহ আজগুবি মিথ্যা বয়ান তৈরি করত, তারা তো রয়েছেই। কথিত কিছু প্রগতিশীল পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া নতুন করে বয়ান তৈরি করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিরুদ্ধে নানা রকম গল্প তৈরি করছে। ভাড়াটিয়া কিছু লোকদের দিয়ে সম্পাদকীয়, উপসম্পাদকীয়, মতামত কলাম, এমনকি সংবাদ তৈরি করানো হচ্ছে। কখনো বলা হচ্ছে আদৌ কি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব, এই আর্টিকেলের নিচে গিয়ে বলা হচ্ছে এটা অসম্ভব। কখনো নিউজে করা হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বক্তব্য সর্বস্ব, আদৌ আসবে না। কখনো ইনিয়ে বিনিয়ে বলানো হচ্ছে মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে আদৌ কি শেখ হাসিনা আসবে, এটা বাস্তবতা না। কখনো কখনো বলা হচ্ছে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। আকর্ষণীয় শিরোনাম করে নিচে গিয়ে তৈরি করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং অপরাপর বিষয়ের কথা বিবেচনা করলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আদৌ সম্ভব না। টার্গেট একটাই, শেখ হাসিনা প্রমী কোটি কোটি মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা। এই যারা ন্যারেটিভ তৈরি করেন বা টেলিভিশনে কথা বলেন, তারা হয়তো ভুলে গেছেন শেখ হাসিনার ধমনীতে তার পিতা শেখ মুজিবের রক্ত। তিনি যা বলেন তা তিনি করে ছাড়েন। যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, বড় বড় অপরাধীদের বিচারের তার যে প্রতিজ্ঞা ছিল তিনি সেটা করেছেন। বিশ্বব্যাংক টাকা দেবে না, তারপরে তিনি পদ্মা সেতু করবেন, যা অনেকেই বলছিল অসম্ভব। অনেকে বলতে আওয়ামী লীগের এবং তার ক্যাবিনেট, তার পরিষদের অনেকেও কিন্তু বলছিল এটা বাস্তবে সম্ভব না। শেখ হাসিনা ডিটারমাইন্ড ছিলেন, তিনি সেটা করেছেন এবং সেটা তিনি করেছেন, সফল হয়েছেন।
বাংলাদেশে মেট্রো রেল হবে, অনেকে বলেছে এটা বাস্তবতা না। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, অনেকে বলেছিলেন এটা চিন্তাও করা ঠিক না। শেখ হাসিনা পরিকল্পনা নিয়েছেন, তিনি করেছেন। শেখ হাসিনা বলেছিলেন শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা করব, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর, কলকারখানা, শপিং মল সর্বত্র বিদ্যুৎ থাকবে। বর্তমান প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন শপিং মলে, গ্রামে, শিল্পে সর্বত্র বিদ্যুৎ দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব না, কিন্তু শেখ হাসিনা বলছিলেন দেব, তিনি দিয়েছেন। ইন্টারনেট কানেকশন সর্বত্র শেখ হাসিনা দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তা বেষ্টনী করা তিনি করে দেখিয়েছেন। নারীর ক্ষমতায়ন, নারীকে সচিব করার থেকে শুরু করে অ্যাম্বাসেডর করা, পুলিশের এডিশনাল আইজি, সেনাবাহিনীর মেজর জেনারেল, নারীর ক্ষমতায়ন চ্যালেঞ্জ আকারে নিয়ে তিনি সেটা করেছেন। একটা লোকও গৃহহীন থাকবে না, সরকারি টাকায় ঘর করে দিয়ে জমির মালিকানা দেওয়া হবে। এই প্রজেক্ট, অনেকে বলছে এটা বিলাসী প্রজেক্ট, এটা বাস্তবতা না। শেখ হাসিনা করে দেখিয়েছেন। অর্থাৎ তিনি যা ডিসিশন নেন, তিনি এত দৃঢ়চেতা এবং এত দূরদৃষ্টি সম্পন্ন যে তিনি যা চান সেটা করেন। কারণ তার ভিতর একটা সদিচ্ছা, দেশপ্রেম এবং একটা রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টি তার ভিতর থাকায় তিনি এটা করতে সক্ষম হয়েছেন। অনেক পত্রিকা, অনেক মিডিয়ায় অনেক কথা বলা হয়েছিল, কোন তার কাজ হয়নি। ভুলে গেলেন কেন? ৭৫-এর ১৫ আগস্টের নির্মম ভয়াবহতার পরে অনেক নেগেটিভ দৈনিক, মিল্লাত সহ বিভিন্ন পত্রিকায় হক কথা, জাগো ইত্যাদিতে বলা হয়েছিল না শেখ হাসিনার খুনিরা সাংবিধানিকভাবে এখন প্রোটেক্টেড, দেশে ফিরলে তাকে হয়তো তার বাবার পরিস্থিতি বরণ করতে হবে। কিছুই শোনেন নাই, তিনি ফিরে এসেছেন। ২০০৪-এর ২১ আগস্টের নির্মম ভয়াবহ গ্রেনেড হামলায় আল্লাহর অশেষ রহমতে পরিত্রাণ পাওয়ার পরে অন-11-এ তার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরাও বলেছিল আর দরকার নেই, তুমি অন্তত বেঁচে থাকো, বংশের প্রদীপ হিসাবে তুমি থাকো। তিনি বলছিলেন না, যা হবার হবে, আমি প্রয়োজনে ট্রায়াল ফেস করব, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তিনি ট্রায়াল ফেস করেছেন, বিজয়ী হয়েছেন। শেখ হাসিনার ধমনীতে ভিন্ন ধরনের একটি রক্ত প্রবাহিত আছে। তার দৃঢ়চেতা মানসিকতা যারা জানেন না, তারা এই কথিত টেলিভিশন টক শো, ইউটিউবে গল্প তৈরি করা এবং সাম্প্রতিককালে 2টি বড় বড় পত্রিকা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বাস্তবতা সম্মত না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সাম্প্রতিককালে, এটা সম্ভব না। এমন নিউজ, এমন নিবন্ধ করাচ্ছেন এবং সেটাকে ধরে রাতে টেলিভিশন আবার টক শো করাচ্ছেন, এতে লাভ হয় না। একটা গল্প মনে পড়ে গেল। অবিভক্ত বাংলায় শেরে বাংলা একে ফজলুল হকের বিরুদ্ধে একটি চক্র লেগেছিল। একটি জনসভায় শেরে বাংলা একে ফজলুল হক থাকা অবস্থায় তার একজন কর্মী এসে বললেন, হক সাহেব দেখছেন, একটা পত্রিকার নাম বলল যে এই পত্রিকায় আপনার বিরুদ্ধে সংবাদ লিখছে। উনি পত্রিকাটাকে মাটিতে, অর্থাৎ উনি যেখানে বসা সেখানে বিছিয়ে তার উপর বসে পড়লেন। সাবার বলল, আপনি একটু পড়ে দেখবেন না কি লিখছে এখানে, ভয়াবহ কথা লিখছে। শেরে বাংলা একে ফজলুল হক নাকি বলেছিলেন, আমার যারা ভোটার তারা ওই পত্রিকা পড়ে শেরে বাংলাকে, হক সাহেবকে বিমুখ করবে না। নির্বাচনে শেরে বাংলা একে ফজলুল হক বিপুল ভোটে নির্বাচিত হলেন। শেরে বাংলার রাজনৈতিক আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা। আর এখন গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক অনেক বেশি শক্তিশালী। একটা গণমাধ্যম পড়ে নির্দিষ্ট সংখ্যক লোকেরা, সামাজিক যোগাযোগ মাধ্যম পড়ে লক্ষ কোটি না কোটি কোটি মানুষ। এটা কিন্তু এখন শক্তিশালী মাধ্যম। যারা এই নেগেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু চোখ দিয়ে দেখুন। শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ, শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। খেটে খাওয়া কুলি মজুর থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত
এমনকি ব্যবসায়ী কলকারখানার মালিকরাও শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বারবার বলছে, উই আর ওয়েটিং ফর শেখ হাসিনা। তাদের আস্থা শেখ হাসিনাতেই। এই ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ হবে না, বরং আপনাদের কদর্য চেহারাটা বিভিন্ন সময় প্রতিভাত হয়, নতুন করে আবার উদ্ভাসিত হচ্ছে। শেখ হাসিনা আসবেই, শেখ হাসিনাতেই বাংলাদেশ, শেখ হাসিনাতেই বাংলার মানুষের আস্থা। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হয়েছে যে গত নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারত ইন্ডিপেন্ডেন্ট হিসেবে অন্য দলের মাধ্যমে। সেখানে তাদের একটা সংসদে যদি তারা 50 জন সদস্য যদি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পাঠাইতে পারতো, তাহলে তাদের একটা ভয়েস থাকতো, রাজনৈতিক ফোর্স হিসেবে তারা টিকে থাকতে পারতো। অ্যাকচুয়ালি ইউনুস ইজ ট্রাইং টু বিকাম দ্য প্রেসিডেন্ট হয়ে বাকি যতটুকু অংশ আছে বাংলাদেশের, যা কিছু আছে যতটুকু, সবকিছু করে একটা পাপেট রাষ্ট্র, একটা বানানা রিপাবলিকে পরিণত করতে চায়। আমাদের এই, আমি জোরালো ভাবে বলতে চাই যে ইউনুসের এই ষড়যন্ত্রের এগেইনস্টে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাঁড়ানো উচিত। এখানে এই চুক্তিটার মূল যারা আছে, আমেরিকা আছে, টার্কি আছে, আপনার পাকিস্তান আছে, এই ব্লকেরই তো এটা, এই ব্লকেই তার এখন আমাদের রাষ্ট্রটাকে থাকতে হচ্ছে। জুলাই যোদ্ধারা ইনডেমনিটি চেয়েছিল, দায় মুক্তি চেয়েছিল কিছু কিছু কর্মকাণ্ডের জন্য, এই জুলাই আগস্ট 5 তারিখ পর্যন্ত। শেষ পর্যন্ত দেখা গেল দায় মুক্তি নিয়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একটা কথা বলেন নাই, উনি সেই সময় ওই অলিম্পিক নিয়ে ক্রীড়া নিয়ে ব্যস্ত ছিলেন, যখন এখানে ছাত্ররা, জনতা গুলি খেয়ে মারা যাচ্ছিল, রাস্তায় আহত হচ্ছিল। উনি তো তখন ছিলেন প্যারিসে। আবার এই যে আপনার এই যে অ্যাডভাইজার, কয়েকজন অ্যাডভাইজার আপনার আন্দোলনে নামছে। আমি তো জানি যে এই 25 তারিখের আগে কেউ একটা স্ট্যাটাসও দেয় না, সব চুপচাপ ছিল। যখন দেখছে যে বিজয় অত্যাসন্ন, তখন এরা কিন্তু ইনডেমনিটি বা দায় মুক্তি নিয়ে নিল। তারা যেসব অপরাধ করছে, যেসব দুর্নীতি করছে, তার ক্রেডিবল সব এভিডেন্স আসতেছে, একটা পর একটা কথা লোকেরা বলতেছে। এই যে আদালতে যে গেলেন, তাকে তৈরি করা দরকার ছিল, তদন্ত হোক। কিন্তু তারা বললেন, আদালত বলল যে যথেষ্ট পরিমাণের নাই, এভিডেন্স নাই, যে এটা একেবারে বাদ দিয়ে দিল। সুতরাং আমি মনে করি কি এটা একটা ভালো দিকে যাচ্ছে না, যে আপনার অপরাধ করবে এবং দায় মুক্তি নিয়ে নেবে। এটা তো প্রেসিডেন্স হয়ে থাকতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে নিশ্চিতভাবে আমরা জানি যে নির্বাহী বিভাগের অধীনে এখনো বিচার বিভাগ রয়েছে, অধস্তন আদালত নির্বাহী বিভাগের পরামর্শ অনুযায়ী কাজ করে। এই যে নিম্ন আদালতে যে মামলাগুলো যাচ্ছে, এগুলো একেবারে খারিজ হয়ে যাচ্ছে, মামলা নেওয়া হচ্ছে না, আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। এগুলো কি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই? আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। এবং আপনার আর একটা জিনিস হচ্ছে যে এখানে এই হাইকোর্টের যে একটা সচিবালয় প্রতিষ্ঠা করার কথা ছিল, যাতে তারা বিচার বিভাগটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারত, বদলি, প্রমোশন, এগুলি সব, সেটাকে সেই সচিবালয় হওয়ার পথে তো বাধার সৃষ্টি করা হলো, এটাকে বাতিলই হয়ে গেছে। এই সচিবালয়ে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তাদেরকে মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। অর্থাৎ এই বিচার বিভাগ আগের মতোই রয়ে গেল, অর্থাৎ যেই লাউ সেই কদু। সেটা আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তাই যদি হয়, সরকার কেন ডক্টর ইউনূসকে এতটা সেভ করতে চাচ্ছে? এবং উপদেষ্টার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, আপনি বলছেন যে একের পর এক নানান ধরনের অভিযোগ আসছে, শুধু আপনি নয়, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোনো বিষয়ে কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো তদন্ত নয়, যাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি অভিযোগ আসছে সে বিষয়ে আমরা কোনো উদ্যোগ দিচ্ছি না। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, সেসব বিষয়ে আমরা দেখছি উপরন্তু তাকে রক্ষা করার এক ধরনের চেষ্টা। এর কারণটি কি? কারণ হচ্ছে কি, শুনেন, বাংলার এই ভূখণ্ডে আপনার মীর জাফর, অমিচাঁদ, রায়দুর্লভ, জগৎ শেঠের পরে আর এক দল এইসব লোকজন আসছে। এরা আপনি দেখেন, এমন একটা চুক্তি করছে, যে চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা অনেকটা খর্ব হয়ে গেছে। আপনারা ঠিক মতো কোথা থেকে জিনিসপত্র কিনবেন, পণ্য কিনবেন বা বিক্রি করবেন, সেসব জায়গায় এরা অনেক, আমেরিকা যুক্তরাষ্ট্র
সেইখানে অনেক বাধার সৃষ্টি করতে পারে, তেমন একটা চুক্তি করে আসছে। আরো এই বিষয়ের মধ্যে আরো অনেক কিছু আছে। আমাদের যে রাইট, আমাদের যে অধিকার, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যে অধিকারকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রির বিনিময়ে যেটা পেয়েছেন এই ইউনূস সাহেবের সহকর্মীরা এবং ইউনূস, যেমন আপনি ধরেন যে দুইজনকে উনি সরকারে রেখে দিতে পারছেন। একজন হচ্ছে এই খলিল সাহেব, ডক্টর খলিল, আর একজন হচ্ছে আশিক, মিস্টার আশিক বলে এক ভদ্রলোক। এই দুইজন কিন্তু এই সরকারের মধ্যে রয়ে গেছে, এবং যারা অ্যাডভাইজার ছিল তাদের ভিতর এগেনস্টে যেসব অভিযোগ আসছে, সেই অভিযোগ থেকেও কিন্তু তারা এক ধরনের দায় মুক্তি পেয়ে যাচ্ছেন, এবং যাতে দুদকিত নাই। আপনার 3 মাস হয়ে গেল যে একটা দুর্নীতি দমন কমিশন এই সরকার গঠন করলো না। বলি না যে করতে পারে না, এরা এত ভিসি নিয়োগ করতে পারে, এত কিছু নিয়োগ করতে পারে, এই দুদকের এই কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ করতে পারে না, ডেফিনেটলি পারে, কিন্তু করছে না। অর্থাৎ এখানে একটা ডিসফাংশনাল সমাজ হয়ে গেছে, ডিসফাংশনাল একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সরকারও ডিসফাংশনাল দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাই যে সরকার যেন ফাংশনাল হয়। সরকার ফাংশনাল মানে কি? যারা অপরাধ করছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। যারা দুটো পত্র পত্রিকা পোড়াই দিচ্ছে, 2টা পত্রিকার অফিস পোড়াই দিচ্ছে, তারা কারা? বুঝতে তো দেয় নাই, আগুন তো নিজে নিজে লাগে নাই। এখানে সেটা তারা পারছে না বা করছে না। আমার প্রশ্ন সেখানে যে কেন করছে না বা কেন পারছে না, অভিযোগ বাধা সাহেবরা মিলে এই সরকারের হাত পা বেঁধে ফেলেছে, জাতিকে বিক্রি করে দিছে। বিক্রি করে এখন ওরা ওই জাতিসংঘের সভাপতি হচ্ছে, আর একজন জেনারেল সেক্রেটারি হতে চায়। জেনারেল সেক্রেটারি তো হতে পারবে না, কারণ এটা রোটেশনাল, এটা এশিয়া প্যাসিফিক কিংবা আফ্রিকা থেকে হবে, সেইভাবেই হচ্ছে। কিন্তু এই প্রচারণাটা 85 বছর 86 বছর বৃদ্ধের জন্য এই প্রচারণাটা কে চালাচ্ছে? কারা চালাচ্ছে? এই যে হাওয়ায় বসছে যে ইউনূস সাহেব জেনারেল এই হবে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হবে, এই প্রচারণা চালাচ্ছে কেন? অ্যাকচুয়ালি যে তিনি একটা বিগ ফিশ ইন দ্য ওয়ার্ল্ড এরেনা, এটা প্রমাণ করার জন্য, প্রমাণ করে উনি দেশের প্রেসিডেন্ট হতে চান। অ্যাকচুয়ালি ইউনূস ইজ ট্রাইং টু বিকাম দ্য প্রেসিডেন্ট হয়ে বাকি যতটুকু অংশ আছে বাংলাদেশের, যা কিছু আছে যতটুকু, সবকিছু করে একটা পাপেট রাষ্ট্র, একটা বানানা রিপাবলিকে পরিণত করতে চায়। আমাদের এই, আমি জোরালো ভাবে বলতে চাই যে ইউনূসের এই ষড়যন্ত্রের এগেইনস্টে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দাঁড়ানো উচিত, মানে প্রতিবাদ করা উচিত। কারণ এই লোক সুযোগ পেলে আবারও বিক্রি করে দেবে। বিক্রিত সেকেন্ড, মানে বলে না যে দ্বিতীয়বার বিক্রি করা, ওরা আবার দ্বিতীয়বার বিক্রি করবে যতটুকু আছে। ভোট দিছে, এটা দিছে, সেটা দিছে, বহু কিছু করছে। এখন আপনি বাকি রয়েছে কি? এখন এখানে ওই ঘাটি গড়া, এইখানে 500 বছরের জন্য এটারনাল সময়ের জন্য জায়গা লিজ দেওয়া, অনেক কিছু আছে। এগুলি উনি করবে যদি ওনাকে সুযোগ দেওয়া হয়। এখানে এই চুক্তিটার মূল যারা আছে, আমেরিকা আছে, টার্কি আছে, আপনার পাকিস্তান আছে, এই ব্লকেরই তো এটাই, এই ব্লকেই তার এখন আমাদের রাষ্ট্রটাকে থাকতে হচ্ছে। এবং এই ব্লকের যারা ফ্রেন্ড, জামাত বলেন, এনসিপি বলেন, বা অন্যান্য যে মৌলবাদী শক্তি, তারা বেশ শক্তিশালী। আওয়ামী লীগের পক্ষ থেকে বা ছাত্রলীগের পক্ষ থেকে এখন প্রকাশ্য তারা ঘোষণা দিচ্ছে যে রাজনৈতিক কার্যক্রম, তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে রাজনৈতিক কার্যক্রম, সেটা উঠে না নেওয়া হলে সহিংস হয়ে উঠতে পারে রাজনীতি, তারা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত। এবং আমরা এর মধ্যে দেখেছি দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার শত শত মানুষের মিছিল হয়েছে, পুলিশের সামনে যে মিছিল হয়েছে, পুলিশ নীরব দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কোথাও কোথাও থেকে সরে দাঁড়িয়েছে না দেখার ভাগ করে। সব মিলিয়ে কি রাজনীতি সহিংসতার দিকে যাচ্ছে, সংঘাতময় হয়ে উঠবে? আপনার কি মনে হয়? প্রথমত আওয়ামী লীগের যারা আছে নেতা কর্মী, তারা ওই আড়ালে আপনালে হঠাৎ করে ঝটিকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাদের পক্ষে কোনো একটা সহিংস আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা আমি দেখি না। এই কারণে আমি দেখি না যে তারা যখনই আন্দোলন করে তখনই কিন্তু যতগুলি তাদের বিরুদ্ধে শক্তি আছে সবাই ইউনাইটেড হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হয়েছে যে গত নির্বাচনে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারত ইন্ডিপেন্ডেন্ট হিসেবে, অন্য দলের মাধ্যমে,
সেখানে তাদের একটা সংসদে যদি তারা 50 জন সদস্য যদি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পাঠাইতে পারতো, তাহলে তাদের একটা ভয়েস থাকতো, একটা রাজনৈতিক ফোর্স হিসেবে তারা টিকে থাকতে পারতো। কিন্তু সেইখানে তারা ইলেকশনে পার্টিসিপেট করে নাই। তাদের ধারণা ছিল ইলেকশনে কেউ পার্টিসিপেট করবে না, সুতরাং ইলেকশন বাতিল হয়ে যাবে। এই ধরনের একটা তো তাদের হয়ে যারা নির্বাচনে লড়বে, সে অন্য কোনো দলের ছত্র ছায়ায় তারা ক্যান্ডিডেট দিবে, কিন্তু সেই ক্যান্ডিডেট তারা তখনই ফ্যাসিস্ট অভিযোগ করে তারা সেগুলোকে বাতিল করে দিবে বা তাদের উপর হামলে পড়বে। যেমন আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন দেখলাম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচন দেখলাম, আওয়ামী পন্থী যারা আইনজীবী তাদেরকেও প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাহলে কিভাবে তারা নির্বাচনে অংশ নেবে? বাংলাদেশের কমপক্ষে 40টার মতো কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মেজরিটি হচ্ছে আওয়ামী লীগের মেজরিটি। অনেকগুলি কনস্টিটিউয়েন্সি আছে যেখানে মেজরিটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সেই সব জায়গায় আপনার ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াইলে তাদের করা সম্ভব ছিল না, ঠেকায় রাখা সম্ভব ছিল না, তারা সেখানে উইন করে আসতে পারত। আমরা যদি ভোটের ক্যালকুলেশন দেখি, সেসব জায়গায় তাদের বিরোধিতা করে মানে করার মতো সম্ভাবনা ছিল না। তারা তো নৌকা মার্কা নিয়ে আসতে পারতো না। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের মতন যদি ওরকম সিম্বল লাগে, মানে কি বলে এটাকে, ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে ফ্যাসিবাদের দোষর বা ফ্যাসিস্ট, তাকে নির্বাচন দেওয়া হবে না, তাতে আপনার মুখসাদ করে দিলে কি হবে বলেন? বসে ট্যাগ লাগাই দিলে কি হবে? তাদের তো ট্যাগ লাগানোর দরকার নেই, তা তো আওয়ামী লীগার, তারা এই যে রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনটাকে অ্যাভয়েড করে পার্টিসিপেট করার উপায় ছিল, তারা কিন্তু সেটা করে নাই। তারা রাজনৈতিক ফোর্স হিসেবে টিকে থাকতে হলে আপনার নির্বাচনের তো কোনো বিকল্প নাই। আপনি যা কিছুই করুক, তাদের তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। সেই নির্বাচনে আসার তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এতগুলি লোক মারা গেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমরা দেখেছি। এবং আমি তখন ছিলাম এলেতে, আমরা ওইখানে একটা গ্রুপ ছিল, তারা হেলিকপ্টারে গুলি করে মারছে, কতজন লোক মারা গেছে, এমনকি নারায়ণগঞ্জ মারা গেছে, তার লিস্ট আছে, আপনি সেটা লিস্ট করা হয়েছিল। 2024-এর 2রা অক্টোবর র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, তখন তো ডক্টর ইউনূসের প্রশাসন, সেই সরকারের অধীনেই র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। অলিতে যে মিথ্যা কথা বলছে, এই হেলিকপ্টার থেকে গুলি করা মানুষ মারা গেছে, সে লিস্ট আছে, আমি লিস্টও দিতে পারবো। যে আমেরিকাতে সকল ইউনিভার্সিটি গুলিতে ছাত্ররা একটা অ্যালায়েন্স করছে, স্টুডেন্টস অ্যালায়েন্স, তারা এগুলি সব কালেক্ট করতো তথ্য। কারণ সেই সময় বাংলাদেশে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল। ওই আরাফাত ছিল না প্রতিমন্ত্রী, ইন্টারনেট ব্ল্যাক আউট করছিল, যার ফলে অনেক তথ্য আপনারা পান নাই। কিন্তু যারা বাইরে ছিল তারা এটা পাইছে, কারণ কোনো না কোনো ভাবে কেউ রেকর্ড করে কোনো না কোনো কায়দায় আপনার অনলাইনে দিয়ে দিচ্ছে বিদেশে, সেখান থেকে ছড়াই গেছে। সেই জন্য আমরা যেটা ওই সময় যারা বাইরে ছিলাম, আমরা যেটা জানতে পারছি সেটা বাংলাদেশে অনেকেই জানতে পারে নাই। এখানে হেলিকপ্টার গুলি করে মারা হয়েছে। এবং সেখানে আমার প্রশ্ন হচ্ছে, র্যাব তো তখন ডক্টর ইউনূস প্রশাসনের অধীনে, ইউনূস সরকারের অধীনে, এবং ডক্টর ইউনূস সরকারের মানে ধ্যানে জ্ঞানে যে কাজটি ছিল আওয়ামী লীগকে যেভাবে মাইনাস করা, তার বিরুদ্ধে যত ডকুমেন্টস পাওয়া যায় সেই অনুযায়ী কাজ করা, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আওয়ামী লীগের কোন একটি বিষয়ে জড়িত থাকলে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা বা প্রতিবেদনগুলো সামনে নিয়ে আসা। কিন্তু র্যাব তখন ডক্টর ইউনূস সরকারের অধীনে ছিল, তাহলে সেই বিষয়ে কেন কোনো তদন্ত হলো না? এবং এটি তো অবশ্যই মানবতা বিরোধী অপরাধ যদি হেলিকপ্টার থেকে গুলি করা হয়ে থাকে। তাহলে যে র্যাবের সদস্যরা সংবাদ সম্মেলন করলো, র্যাবের কর্মকর্তারা, কেন তাদের উপরে চার্জ করা হলো না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এবং যারা গুলি করেছে তাদের কেন আইডেন্টিফাই করা হলো না? হেলিকপ্টার তো র্যাবের ছিল, হেলিকপ্টার তো র্যাবের ছিল, রাইট? সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। না, ওখানে আপনার আসলে তো তদন্ত করতেছে না। যদি তদন্ত করতো, দেখতো যে সাউন্ড গ্রেনেড ইস্যু হয়, সকল অস্ত্রের কিন্তু একটা ইস্যু আছে, আপনার থাকে, লেজার থাকে, যে কোথা থেকে কারা নিল আবার ফেরত দিল, এইসব কতগুলো অস্ত্র গোলাবারুদ ব্যবহৃত হলো, এগুলি সব থাকে তথ্য। কিন্তু তদন্ত করে নাই তো। র্যাব নিজেদেরকে বাঁচানোর জন্য এই ঘটনাটা করছে। র্যাবের সরকারের চেয়ে তো র্যাব শক্তিশালী না, সরকারের চেয়ে তো ইউনূস সাহেব যে লোকগুলিকে আনছে,
যে লোকগুলিকে আনছে মন্ত্রী টন্ত্রী বানাইছে এগুলো তো অথর্ব সব, এগুলি বড় বড় অথর্ব, বুড়া বুড়া কতগুলো অথর্বটা নিয়ে আসছে। ওই যে ছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তার পক্ষে কি এইগুলি ই করা সম্ভব ছিল নাকি? হাস্যকর একটা লোক ছিল সে। এগুলি শুনেন, এগুলি আপনাদের বাইর করতে হবে, আপনাদেরই বাইর করতে হবে যে কারা কি ঘটনা ঘটছে, নৃশংসতা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন যে পয়েন্টে আপনি বলছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, সেন্ট্রাল কমিটি যারা কি বা কেন্দ্রীয় নেতা, তারা তো এটাকে সবসময় ষড়যন্ত্র হিসেবে দেখে যে জনমানুষ যে ক্ষিপ্ত হয়েছে, মানুষজন যে এই দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য এগুলির বিরুদ্ধে ফুসে দাঁড়াইছে, এই জিনিসটা তো তারা স্বীকার করে না। এটা যতদিন না পর্যন্ত এটা স্বীকার করবে, তাদের যেসব ভুল হয়েছে, ভুল হয়ে তারা যতদিন পর্যন্ত না রিফর্ম করবে আওয়ামী লীগকে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারবে না। এই যে আমরা এরকম মিছিল টিছিল অনেক দেখছি, আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি, এই যে সিরাজ শিকদারের গুপ্ত বাহিনী, এই বাহিনী, তাতে কিছু আসে যায় না, নাথিং উইল হ্যাপেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ রিফর্মড হবে, আওয়ামী লীগের দোষ স্বীকার করবে এবং আর কোনোদিন নেভার এগেইন আমরা এই ধরনের কর্মকাণ্ড করবো না। এটা যখন পাবলিকে বিশ্বাস করবে, তখন আপনার আওয়ামী লীগ আবার রাজনৈতিক শক্তি হিসেবে আসতে পারবে। ক্ষমতায় আসতে পারবে কিনা আমি জানি না সহজে, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে এবারও তারা আসতে পারতো কোনো কায়দায়।